হ্যাঁ, হ্যাঁ, আমরা শুনছি। ওকে। অনেকদিন পর এক্সপিরিয়েন্স শেয়ার হতে যাচ্ছে, আর এর মধ্যে যে আমিও হোস্ট করতেছি, তো ভুল ভ্রান্তি থাকবেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, যারা জয়েন হয়েছে তাদেরকে জানাচ্ছি আজকে আমাদের মধ্যে আমাদের এক ছোট ভাই সিএম নাম, সে ইউএসএ ভিসা পেয়েছে। তো ও তার ফুল ভিসা এক্সপিরিয়েন্স বা এই ভিসা হায়ার স্টাডি ইন অ্যাব্রোড এই জার্নিতে কিভাবে আসলো, ও ওর মতো করে আমাদেরকে বলবে। যদি আমাদের কোনো কোশ্চেন থাকে, কিছু থাকে, আমরা ইনশাল্লাহ লাস্টে ওর থেকে জেনে নিব বা ওকে জিজ্ঞেস করবো। বাট আপাতত সিএম, তোমাকে প্ল্যাটফর্ম দিচ্ছি। তুমি তোমার মতো করে কিভাবে জার্নিতে আসো, কিভাবে তুমি তোমার ভিসা সিকিউর করলা, কিভাবে সবকিছু তুমি ইন ডিটেলস যেভাবে তোমার সুবিধা হয়, যেভাবে তুমি সিকিউর সিকিউর ফিল করো, ঠিক সেভাবেই তুমি বলো। আহ সিয়াম, আছো তুমি? হ্যাঁ ভাই, আছি। ওকে। ওকে, তাহলে তুমি গ্রেডিং দিয়ে শুরু করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিয়াম। আমি হচ্ছে ব্যাচেলারের জন্য আহ, আম, সেপ্টেম্বর 18 তারিখ পেয়েছি, ভিসা পেয়েছি। লাইক যেটা ওটা ইস্যু হইতে টাইম লাগছে, যদিও অক্টোবরের 9 তারিখ লেগে গেছে। 20 দিন ছিল টোটাল সোশ্যাল মিডিয়া মিটিং এ। বাট হচ্ছে 221 জিবি ছিলাম 18 সেপ্টেম্বর। সো এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল। আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল হচ্ছে 24-এর 2 আগস্ট, লাইক গত বছর আগস্টের 2 তারিখ। সামহাও এটা 214 বির আন্ডারে রিফিউজড হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে আমি একটা ইনিশিয়াল স্লট নিয়ে জাস্ট বসেছিলাম আর ইউনিভার্সিটি রেফার করতেছিলাম, চিন্তা ভাবনা করতে ফিগার আউট করতেছিলাম যে কেমনে কি করব। কারণ আমি হচ্ছে স্টাডি অ্যাব্রোডের চিন্তা ভাবনা আমি একদম হাই স্কুল লেভেল থেকে শুরু করছিলাম। তো ওই হিসাবে ইসিএ এসএডি এগুলো নিয়ে মোটামুটি হচ্ছে টাইম স্পেন্ড করছি। তো যখন ইন্টারভিউটা ছিল আমার গতবার হচ্ছে মানে ফার্স্ট ইন্টারভিউটা আমি বলছি, আহ আগস্টের 2 তারিখ, তখন হচ্ছে সুপার ফ্রাইডে ছিল একটা, লাইক একদম 5 আগস্ট যে ঝামেলাগুলো হইলো দেশের, ওইটার 2-3 দিন আগে। ওই দিন আর কি ইউএস এম্বাসি ওই দিন হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল আমাদের ইন্টারভিউ পরেই। সো সুপার ফ্রাইডে একটা এনভায়রনমেন্ট ছিল, প্রায় মানে 400-500 মতো মানে F1 আর F2 ক্যান্ডিডেট আমি দেখেছি ওই দিন। তো ইন্টারভিউ কাউন্টারে গেলাম, মোটামুটি একটা ফ্রেন্ডলি কনভারসেশন হইলো, বাট দিন শেষে হচ্ছে একটা 214 বি পাইলাম। সো এটার পর আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে এখন কেমনে কি করবো ফিগার আউট করতে পারতেছিলাম না কোনোভাবেই। দেন হচ্ছে মোটামুটি একটা গেপ নিয়ে হচ্ছে কন্টিনিউ করলাম। এন্ড দেন জুন আর জুলাইয়ের দিকে আমি হচ্ছে ইন্টারভিউর জন্য ডেট, মানে ডেট আমার ইনিশিয়াল ডেট নেওয়া ছিল, বাট ইমার্জেন্সি রিকোয়েস্ট করার জন্য আমি জুন জুলাইয়ের দিকে ট্রাই করতেছিলাম। বাট দেখা যাচ্ছে যে ইয়ার অ্যাপ্রুভ হইতেছে না সামহাউ। সো এখন রিফিউজ স্লটও আমি মানে ইয়ার 2বারে বেশি করতে পারতেছি না, এদিক দিয়ে রিফিউজ স্লটও হচ্ছে ডেটও পাওয়া যাইতেছে না, একটু প্যারা হয়ে যাইতেছে রিফিউজ ডেট নিতে। তো দেন হচ্ছে খুব প্যারা ট্যারা করে হচ্ছে দেখলাম যে কাজ হইতেছে না, দেন সেমিস্টার ডেফার করে হচ্ছে রেগুলার ডেটের জন্য ট্রাই করলাম, মানে রেগুলার রিফিউজ স্লট, বাট হচ্ছে রেগুলার যে ডেট গুলা ছাড়ে ওইগুলোর জন্য, যেহেতু ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হচ্ছে না। মানে আমি সব থেকে বেশি এই জার্নিতে প্যারাটা খেয়েছি হচ্ছে ইমার্জেন্সি রিকোয়েস্ট নিয়ে। আমি মনে হয় টোটাল হচ্ছে 2বার আর 3বার এমআরবি ফি জমা দিয়েছিলাম। দেখা গিয়েছে যে একবার হচ্ছে হচ্ছে আমার ইয়ারটা জাস্ট অ্যাপ্রুভ হয়েছিল, আর বাকিগুলা সবগুলা টাইমেই বারবার খালি ইয়ার রিজেক্ট হয়ে যাচ্ছিল। মানে আমি তখনই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি আরো বেশি যে সবার ইয়ার অ্যাপ্রুভ হইতেছে, তো আমার স্কলারশিপ আছে এত ভালো, তারপরে কেন মানে ইয়ারটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো তারপরে লাকিলি আমি সেপ্টেম্বরের হচ্ছে 18 তারিখ একটা ডেট পেয়ে যাই। দেন আমি হচ্ছে সেপ্টেম্বরের শুরুর দিক থেকে একদম 1-2 তারিখ দিকে প্রিপারেশন নেওয়া শুরু শুরু করতেছিলাম। আমি প্ল্যাটফর্ম মানে টোটালি এই প্ল্যাটফর্মটার সাথে 1-1.5 বছরের উপর ধরে জয়েন আছি। সো দেখতেছি যে ভাইরা হচ্ছে ফ্রি মক সেশন করেন, দেন হচ্ছে কিভাবে সবাইকে হেল্প করতেছে। সো আর মানে ভাই এরা একটা একদম, আমার মনে হয় ব্যাচেলার হোক আর মাস্টার্স হোক, একদম আন্ডার, মানে যে কোনো কিছু হোক, তো এই F1 ভিসার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মটা সব থেকে, মানে সবাই এটাতেই সব হেল্প গুলা
পায়, যেখানে হচ্ছে আম, অনেক টাইম লাগে খুঁজতে পারলে লেজিট ইনফরমেশন ওর হেল্প গুলা পাওয়া যাইতেছে না, তখন সবাই এই প্ল্যাটফর্মেই কোনো না কোনো দিন মানে টেক্সট দেয় আর কি। আমি সবাইকে দেখছি এটা করতে, দেন হচ্ছে আমি এগুলা ফলো করতে শুরু করলাম সেপ্টেম্বরের ফার্স্ট ফার্স্ট উইকের দিকে। সো দেন আমি যখন অ্যান্সার গুলো প্রিপেয়ার করতেছিলাম তখন মনে হইতেছিল যে নিজের কাছে যে জিনিসগুলো একটু ল্যাকিংস আছে। আমি তো র্যান্ডমলি প্রিপারেশন নিচ্ছিলাম, বাট যখন দেখতেছি যে অন্য কারো কাছ থেকে যখন মানে মকটা দিচ্ছি তখন মনে হইতেছে যে আমার ভয়েস গুলা শেখ হচ্ছে বা আনসার গুলা নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট না, স্যাটিসফাইড না, মানে আরো এরকম ইস্যু হইতেছিল অনেক। তো দেন হচ্ছে আমি আরিয়ান ভাইকে নক করলাম, আরিয়ান ভাইকে নক করে হচ্ছে 1-to-1 সেশনটা বুক করলাম 7 দিনেরটা। তো ফার্স্ট সেশনে আরিয়ান ভাই মোটামুটি আমাকে ইটি করলো, আম, সবকিছু বুঝাই দিল কিভাবে অ্যান্সার গুলা হবে বা লাইক আমার কোন জিনিসগুলো নিয়ে একটু বেশি কাজ করতে হবে, টোটালি একটা ওরিয়েন্টেশন টাইপ, যে জিনিসগুলো কিভাবে কাজ করে, আমার কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কিভাবে প্র্যাকটিস করতে হবে। সো ফার্স্ট ওরিয়েন্টেশনের পর হচ্ছে আমি একটু টাইম নিলাম, টাইম নিয়ে হচ্ছে 2-1 দিন টাইম নিয়ে ওই অ্যান্সার গুলা একটু ঠিকঠাক করার ট্রাই করলাম, প্রিপেয়ার করার ট্রাই করলাম। এখন আমি হচ্ছে ইনিশিয়ালি আমার কিছু অ্যান্সার মানে আমি রেডি করে রাখছিলাম যে আমি এই টপ মানে এই প্রশ্ন, এই টাইপের প্রশ্ন করলে আমি এই টপিক গুলা থেকে অ্যান্সার গুলা দিব বা অ্যাপ্রোচ করব। সো আরিয়ান ভাই হচ্ছে আনসার গুলা একটু দেখে ঠিকঠাক করে দিল, মানে আমাকে টোটালি আরিয়ান ভাই দিয়ে দিয়েছিল, যে ফ্রিডম দিয়ে দিয়েছিল যে ভাই আপনার যেটা মানে যেভাবে আপনার বললে বা আপনার মনে হয় যে অ্যাপ্রোচ করলে ভালো হবে আপনি ওইভাবেই বলেন যেভাবে আপনি কমফোর্ট ফিল করতেছেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। বাট এই জিনিসগুলা বা এই অ্যান্সারের মাঝখানে এই 2-3টা জিনিস যাতে চলে আসে অ্যান্সারের মাঝখানে অটোমেটিকলি। সো আমি ওইভাবেই নিজের মতো করে কমফোর্টেবলি আনসার গুলা নিজের মতো রিফ্রেশ করে প্রিপারেশন নিতে থাকতেছিলাম। এবার ফার্স্ট মকটা যখন দিলাম আরিয়ান ভাই কাছে তখন হচ্ছে আমি একটা বড় টাইপের একটু হোঁচট খেলাম, কারণ আমি ফার্স্ট মক দেওয়ার সময় মানে আমি প্র্যাকটিস করছি আনসার গুলা, বাট ফার্স্ট মকটা দেওয়ার সময় মানে একদম খুব বাজে হয়েছে টোটালি, যে কোনো প্রিপারেশন নাই এরকম মনে হয়েছে বা আমি কনফিউজ নিয়ে যাই এরকম মনে হয়েছে। তো ফার্স্ট মকটার পর আয়ন ভাই বললো যে একটু প্রেসার দিতে পুশ করতে, যেহেতু টাইম কম ছিল। সো আমি হচ্ছে ওই মক দেওয়ার পরেই ফার্স্ট মকটা দেওয়ার পরে আমি বুঝলাম যে আমার কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে আর কাজ করতে হবে কোন কোন জায়গাগুলোতে। দেন হচ্ছে আমি সকাল বিকাল একদম 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করা শুরু করলাম। দেন হচ্ছে সাহিব ভাইয়ের কাছে গেলাম, নোমান ভাইয়ের কাছে মক দিলাম। তো আমার হয়েছে আমার টোটাল মক পাওয়ার কথা ছিল 6-7টা, আমার দেখা গেছে যে আমি 5টা মক দেওয়ার পরেই মানে আরিয়ান ভাই, সাহিব ভাই আর নোমান ভাইয়ের কাছে টোটাল 5টা মক দেওয়ার পরেই আমি কনফিডেন্স ফিল করতেছিলাম। দেন হচ্ছে আমার মনে হইতেছিল যে না আমি এখন এটা পারবো করতে বা আমার আগের মতো কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আমি জাস্ট ফোকাস করতেছিলাম যে যাতে কোনো অ্যান্সার ভুলে না যাই বা মাথা থেকে কোনো পয়েন্ট যেগুলো হচ্ছে র্যান্ডম প্রশ্ন প্রশ্ন করলে ভিও ওগুলা যাতে অ্যাপ্রোচ করতে পারি, ওই যেগুলা খালি স্ট্র্যাটেজি গুলা সাজা নিয়ে যাচ্ছিলাম। তো দেন হচ্ছে ইন্টারভিউর দিন আসি, আমার ইন্টারভিউ ছিল 2:30টায়। সো আমি 2টার দিকে হচ্ছে এম্বাসিতে চলে যাই। তো ওইখানেই হচ্ছে কাউন্টারে হচ্ছে প্রথমে পাসপোর্টের পিছনে হচ্ছে বারকোডটা লাগিয়ে দিয়ে দেন হচ্ছে করিডোরে পাঠায় দেয় ওখানে। দেন ওয়েট করতেছিলাম বেঞ্চে বেঞ্চে, মানে একদম ফার্স্টে ঢুকতে যে বেঞ্চ গুলো থাকে ওইখানে ওয়েট করতেছিলাম। সো ওইখানে দেখলাম হচ্ছে F1 ক্যান্ডিডেট খুবই কম, ম্যাক্সিমাম হচ্ছে F2 আর হচ্ছে ট্যুরিস্ট ভিসার। সো মানে আগের মতো এত ভিড়ও লাগতেছিল না, মনে হচ্ছে যে মানে হাইস্ট 1 থেকে 150 মানুষ হবে। আর খুব ফাস্ট বের হয়ে যাচ্ছে, অপারেশন গুলো খুব ফাস্ট হচ্ছে। আমি যেহেতু গতবার মানে এর আগে একবার হচ্ছে ইন্টারভিউ দিয়েছি, তো লাইক আমি বুঝতে পারছিলাম যে আগের বার থেকে এবার একটু এম্বাসিতে চাপটা কম। দেন বেঞ্চে আস্তে আস্তে উম, গেলাম, যাওয়ার পর হচ্ছে কাউন্টার ওয়ানে যথারীতি ওই অফিসার গুলো থেকে, বাঙালি অফিসার গুলো থাকে। দেন হচ্ছে উনি পাসপোর্ট টাসপোর্ট চেক করে হচ্ছে I-20 মানে ই করলো, দেখতে চাইলো। দেন জিজ্ঞেস টিজ্ঞেস করলো কোথায় কি যাচ্ছি। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য পাঠাইলো, ফিঙ্গারপ্রিন্টটাও দিলাম। ফিঙ্গারপ্রিন্ট যেখানে দিলাম ওইখানে কাউন্টারে 2জন হচ্ছে আমেরিকান অফিসার ছিল। সো আমি মানে ওই টোটালি হচ্ছে ওই দিন আমি ওই 2জনের বিহেভিয়ার এত ফ্রেন্ডলি পাইছি, মানে সবার সাথে খুবই গ্রিট করতেছিল, মানে কনফিডেন্সটা ওইখানে আরো বেড়ে গেছে। মানে নার্ভাস তো ডেফিনেটলি থাকে, ওই সবাই যেটা বলে যে আমেরিকান এম্বাসির ভিতরে এনভায়রনমেন্টটা থাকে একটা প্রাইভেট জেলখানার মতো, মানে আমি আর তার মাঝখানে আমি হচ্ছে F1 ক্যান্ডিডেট, তার মধ্যে আবার রিফিউজ, আর ইদানিং তো ভিসার অবস্থা গ্রুপের মাঝখানে যেরকম শুনে গেছিলাম। তো
খুবই বেশি ভয় পেয়ে গেছিলাম। তো ওই ফিঙ্গারপ্রিন্ট কাউন্টারে আমেরিকান যে দুইজন ছিল, তা আমার মানে আমি মনে হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, আমার কাউন্টার নাম্বারটা মনে নাই, বাট হচ্ছে সেকেন্ড যে যিনি ছিলেন ওনার কাছে দিয়েছিলাম। তো আমি ট্রাই করতেছিলাম ওনার সাথে একটু কনভারসেশন করার জন্য, যাতে নার্ভাসনেসটা কাটে আর আমি হচ্ছে একটা পজিটিভ ভাইব পাই। সো ওইরকম ভাবে একটু কনভারসেশন গ্রিট টিট করলাম। দেন হচ্ছে আহ, আমার ইন্টারভিউ ছিল 2:30টায়। সো মানে আমি মনে হয় লাস্টের দিকে ছিলাম। আমার পর হচ্ছে মানে সবাইকে ডাকতেছে বেঞ্চে আস্তে আস্তে, বাট হচ্ছে আমি, আমার পিছনে মনে হয় 2-3 জন ছিল। এই 2-3 জনই লাস্টে, একদম লাস্ট, আর মাঝখানে সবাই ইন্টারভিউ শেষ। তো বেঞ্চে বসে থাকতে থাকতে তো F2 একজন ক্যান্ডিডেট ভাইয়ের সাথে কথা হইতেছিল যে 11 নম্বর কাউন্টার, 10 নম্বর কাউন্টারে নর্মালি হচ্ছে ভিসার ইস্যু হচ্ছে না। সবাই মানে একদম পিসড অফ ছিল এই দুইটা কাউন্টারে, যে কাউকেই ভিসা দিতেছে না। দেন হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু চ্যাটও করতেছিলাম। দেখা যাচ্ছে যে ওই মাথায় যে যেটা ছিল যে ভিসা যদি না দেয় কি হবে, বা এগুলা আসলে ওই সময় মানে খুব একটা এফেক্ট করতেছিল না, যেহেতু কথা টথা বলতেছিলাম। সো ওই যেখানে লাইন মেইনটেনেন্স এর যে ইগুলা থাকে, স্টাফ গুলা থাকে, ওনারা হচ্ছে আমাকে হচ্ছে কাউন্টার 8-এ পাঠালেন, আর হচ্ছে ওই আমার সাথে যে F2 ভাই ছিল ওনাকে কাউন্টার 10-এ দিলেন। সো কাউন্টার 8-এ হচ্ছে আমার মানে আমি লাস্টের দিকে আমার সামনে মনে হয় 8 থেকে 9 জন ছিলেন। তো 2-3টা F2, সরি F1, আর 5 জনের একটা ফ্যামিলি। দেন হচ্ছে আমি, আর আমার পিছনে হচ্ছে একজন, ওইটা উনিও মনে হয় F1। সো কাউন্টার মানে আমি হচ্ছে গতবার হচ্ছে এই কাউন্টারে ইন্টারভিউ দিয়েছিলাম। তো আমার নার্ভাসনেসটা একটু বেড়ে গেল, যে গতবার তো এই কাউন্টার থেকে রিফিউজড হয়ে গেছি, এখন কি এবারও কি রিফিউজড হবো কিনা। তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম। এন্ড দেন সে দেখলাম যে ইফ আমি মানে একটু অবজার্ভ করার ট্রাই করলাম, যে ফার্স্টের যে 3 জন, মানে প্রথমজন আমি কাউন্ট লাইনে দাঁড়াতেই প্রথমজন হচ্ছে ইন্টারভিউ শেষ, ওনাকে খুব সম্ভবত 214 দিয়েছিল, উনি হচ্ছে কাউন্ট লাইন থেকে বের হয়ে যাচ্ছে আর কি। তারপর হচ্ছে সামনে একটা মানে ও এখন শুরু মানে F1 এর একটা ভাই ছিল। তো উনার ইন্টারভিউ একদম শর্ট শর্ট আনসার দিচ্ছিলেন আর কি, বারবার হচ্ছে একদম ফ্রিজ হয়ে যাইতেছিলেন, মানে আনসার দিতে পারতেছিলেন না প্রপারলি, মনে হইতেছিল যে উনি খুবই কনফিউজড, উনি কোথায় কি যাবেন বা কি করবেন, একদম নর্মাল প্রশ্নগুলো আনসার মানে একটু করে দিতেছিলেন। সো এটাও হচ্ছে আনফরচুনেটলি রিফিউজড হয়ে গেল। সো এখানে আমার মানে আরো ইটা বেড়ে গেল, যে নার্ভাসনেসটা বেড়ে গেল, যে বারবার সব F1 রিজেক্ট হয়ে যেতেছে, যে কি হয়। তো তারপর থার্ড থার্ড মানে যিনি ছিলেন লাইনে, তো ওনার ইন্টারভিউ শুরু হইলো। তো উনি দেখতেছি যে খুবই কনফিউজড, ওই সরি কনফিডেন্ট, লাইক উনি খুব অ্যান্সার ট্যান্সার দিতেছে ফাটায়। তো যখন ওনাকে জিজ্ঞেস করছে যে আহ, তোমার হচ্ছে কিভাবে হচ্ছে পে করবে ডেফিসিটটা, সো তখন উনি হচ্ছে এরকম ভাবে আনসার করার মানে উনি ভিও এক্সপেক্ট করতেছিল, ভিওর ই দেখে আমি বুঝছি কথা দেখে, যে মানে একটা শর্টকাট একটু আনসার এক্সপেক্ট করতেছিল, যেহেতু মানে শেষের দিকে ইন্টারভিউ সবার, তো একটু শর্টকাট আনসার এক্সপেক্ট করতেছিল। বাট উনি এখানে হচ্ছে অনেক লং একটা আনসার দিতেছিলেন, উনি মনে হইতেছিল যে কেউ দেখে দেখে রিডিং পড়তেছে, বাট খুব কনফিডেন্ট, এরকম একটা সাউন্ড করতেছিল আর কি। সো দেখলাম যে ভিও একদমই স্যাটিসফাইড না, দেন হচ্ছে ওনারটাও রিজেক্ট করলো, মানে আমার সামনে ওই ফ্যামিলিটা সহ টোটাল হচ্ছে সবার ভিসাই রিজেক্ট হয়ে গেছে। সো দেন হচ্ছে আমাকে ডাকলো। আমি যখন চিন্তা করতেছি, যখন আমার সামনে ফ্যামিলিটা রিজেক্ট হয়ে গেল, তখন আমি চিন্তা করতেছি যে আচ্ছা যা হবে দেখা যাবে, আমি তো প্রিপারেশন নিছি, আমি একটা বেস্ট ট্রাই দিয়ে দেখি কি আছে কপালে। সো আমি কাউন্টারে গেলাম একটা হাসি নিয়ে, এন্ড হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে এটা মেনটেন করা খুবই দরকার। সো আমি একটু মানে জেন্টাল থাকার ট্রাই করতেছিলাম, বডি ল্যাঙ্গুয়েজ গুলো একটু ঠিকঠাক রাখতেছিলাম, মাথাটা একদম স্ট্রেট রাখতেছিলাম, একদম আই কন্ট্যাক্ট করতেছিলাম। উম, এ- এম, তো ফার্স্টে গিয়ে আমি একদম একদম ক্যাজুয়াল একটা গ্রিট করলাম। দেন হচ্ছে উনি I-20 আর পাসপোর্টটা চাইলেন। আমি I-20 পাসপোর্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে একটু চ্যাট ট্যাট করলাম যে কেমন আছো বা কি, এগুলো নিয়ে একটু চ্যাট করার পর উনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে চলে গেল যে আমি স্কলারশিপ কেমনে পাইছি। তো আমার মোটামুটি হচ্ছে 3-4টা স্কলারশিপ কম্বাইন করে করা ছিল, মানে একটা ফান্ড হিসাবে দেওয়া ছিল, যে 4টা স্কলারশিপে কম্বাইন করা আর কি, I-20-তে। তো জিজ্ঞেস করলো যে এই স্কলারশিপটা কিভাবে পাইছি, মানে ফার্স্ট প্রশ্নটাই শুরু করছে স্কলারশিপ কেমনে পাইছি। দেন হচ্ছে বললাম যে এটা আমি মানে বলতে গেছি যে ফার্স্টটা হচ্ছে একটা প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ,
এটা বলে আমি হচ্ছে অফ হয়ে গেছি। সো ও হচ্ছে দেখলাম যে একটু হেল্প করে, মানে আমি ফ্রিজ হয়ে গেছে যে আমি নিজে বুঝতে পারি নাই। আমি প্রায় 3-4 সেকেন্ড একটা পজ নিছি, দেন হচ্ছে ও একটু হেল্প করতেছিল, যে আবার জিজ্ঞেস করতেছিল যে হ্যাঁ বলো এখন তুমি কেমনে পাইছো স্কলারশিপ গুলা, বা এটা কয়টা স্কলারশিপ। দেন হচ্ছে আমি হুট করে আমার মাথা কাজ করা শুরু করে দিছে যে না মানে থামলে চলবে না। দেন হচ্ছে আমি বললাম যে হ্যাঁ এই 4টা স্কলারশিপ পাইছি, আর হচ্ছে অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে, তো সব মিলে হচ্ছে এইরকম একটা ফান্ড আসতেছে বা এরকম একটা স্কলারশিপ আমার চলে আসছে। দেন ও মানে একটু ইমপ্রেস লুক দিতেছিল। দেন হচ্ছে জিজ্ঞেস করলো যে মানে এই কলেজটাকে কেন আমি সিলেক্ট করছি। আমি হচ্ছে একটা লিবারেল আর্ট কলেজে যাচ্ছি, সো লাইক আমি মানে ফার্স্টে 2-1 লাইন বললাম যে এই কারণগুলো স্পেসিফিক একাডেমিক এই জিনিসগুলো আছে যে জন্য আমি লিবারেল আর্ট কলেজে মানে যাইতেছি, আর একটু ইন্টারডিসিপ্লিনারি লার্নিং এর আমার শখ আছে, সো এই জন্য আমি সিলেক্ট করছি। দেন হচ্ছে ও নিজে থেকে বললো আচ্ছা তোমার তো স্কলারশিপ আছে, সো তোমার তো এটা তোমার জন্য খুব এফোর্ডেবল হবে। দেন হচ্ছে এখান থেকে স্ট্রেইট হচ্ছে আমি দেখতেছি যে ও 221G'র পেপারটা হাতে নিতেছে, এন্ড দেন আস্ক করলো যে তুমি তোমার রিমাইনিং ডেফিসিটটা কিভাবে পে করবা। দেন বললাম যে আমার প্যারেন্টস পে করবে। দেন বললো যে তোমার মানে ইনকামটা কত, ইয়ারলি ইনকামটা কত। দেন বললাম যে এই রেঞ্জে হচ্ছে ইয়ারলি ইনকামটা। দেন হচ্ছে আমাকে জাস্ট বললো যে 221G'র আন্ডারে তোমার অ্যাপ্লিকেশন রিফিউজ করছি, বাট পাসপোর্টটা রেখে দিচ্ছি। লাইক একদম সিম্পল 32 লাইক 40 সেকেন্ডের একটা ইন্টারভিউ ছিল। আমি অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স পড়ছি, তো তখন আমার কাছে একটু আনরিয়ালিস্টিক লাগতো এই জিনিসটা যে 30-40 সেকেন্ডের কেমনে হচ্ছে একটা ইন্টারভিউ হয়। কারণ হচ্ছে আমি লাস্ট বার যখন সুপার ফ্রাইডেতে দিয়েছিলাম তখন আমার ইন্টারভিউ ছিল around মানে 5 to 6 মিনিট এরকম একটা ডিউরেশনের ইন্টারভিউ ছিল। তো এখানে মানুষ কেমনে হচ্ছে 30-40 সেকেন্ডের ইন্টারভিউ দিয়ে ভিসা পায় ফেলে। তো আমি মানে জিনিসটা প্রসেস করতে পারতেছিলাম না, একদম বিশ্বাসই হচ্ছিল না। দেন হচ্ছে আমি মোটামুটি গ্রিট টিট করে ওখান থেকে বের হয়ে আসছি। পাসপোর্টটা ও রেখে দিছিল ইনস্ট্যান্টলি। তো এই হচ্ছে আমার একদম শর্টকাট একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। বাট ইন্টারভিউ হচ্ছে 221G পাওয়ার পর হচ্ছে বেশি মানে প্যারাটা লাগছে আরো বেশি। কারণ 20 দিন হয়ে যাচ্ছে, বারবার হচ্ছে দেখতেছি যে স্ট্যাটাস রিফিউজ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভড। তো আম, সবাই পাসপোর্ট পাচ্ছে উইদিন 3 or 4 days। এখন আমার এখানে এত টাইম কেন লাগতেছে, এগুলো নিয়ে আমি অনেক মানে হোপলেস হয়ে গেছিলাম যে আসলে কি আবার রিফিউজড হয়ে যায় কিনা। অনেকে আবার শুনছি যে 221G থেকে রিফিউজড হয়, মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি হচ্ছে অক্টোবরের 7-8 তারিখ মেইল আসলো, দেন হচ্ছে রিসিভ করলাম আলহামদুলিল্লাহ। এখন ভাই আমি হচ্ছে জিনিসগুলো একদম বলতেছি, আলাদা ভাবে কোনোভাবে মানে পার্ট পার্ট করে বলতেছি না। বাট আমি এখন কিছু নিজের ওপিনিয়ন দিব, হ্যাঁ মানে একদম পার্সোনাল ওপিনিয়ন। আমি যে জিনিসগুলো আমাকে আমার মনে হয় যে হেল্প করছে, বা হচ্ছে যে জিনিসগুলা মানে মানে আমি অবজার্ভ করছি এম্বাসির মাঝখানে বা টোটাল প্রসেসটাতে। সো আমি হচ্ছে সবগুলা গ্রুপই দেখছি যে প্রচুর পরিমাণে অ্যাপ্লিক্যান্টরা বলে যে যারা রিসেন্ট অ্যাপ্লিক্যান্ট থাকে যে ভিসা ইন্টারভিউ দিয়ে আসছে, সবাই জাস্ট বলে হচ্ছে ভিসা দিচ্ছে না, কাউকে অ্যাপ্রুভ করতেছে না, এখন ভিসা হবে না, ট্রাম্প সবকিছু অফ করে রাখছে জিনিসগুলা। মানে আমি আমার ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে ইন্টারভিউর দিন যাওয়ার পর জিনিসগুলো আমার মানে মাথা থেকে দূর হয়ে গেছে। কারণ আমি যখন বেঞ্চে বসেছিলাম তখন দেখতেছি যে F2 বা F1 যারা ছিল মানে ডেফিনেটলি হাতে I-20 বা ফাইলে I-20 বা একটু লুক দেখলেই বোঝা যায় যে F1 বা F2। সো ওই টাইমে দেখতেছি সবাই 221G পাচ্ছে। মানে আমি খুব কম ক্যান্ডিডেট দেখছি F2 বা F1 যারা হচ্ছে রিভিউস হয়েছে, আনটিল হচ্ছে কিছু রিজন আছে রিফিউজ হওয়ার। মানে এটা আপনি যখন প্রিপারেশন নিতেছেন তখন আপনি বুঝবেন যে আপনি এখানে দেখতেছেন যে খুব কনফিউজড। ভিউ যখন দেখতেছে আপনি আপনি একদম হচ্ছে নর্মাল জিনিসগুলা হচ্ছে অ্যান্সার করতে পারতেছেন না। দেন হচ্ছে আপনার হোম টাইস নাই, ফিউচার প্ল্যান নাই, আপনি কি করবেন ওখানে গিয়ে, ওখান থেকে আইসে কি করবেন এগুলা সম্পর্কে আপনার হচ্ছে নিজের প্রতি ধারণা নাই, তখন হচ্ছে ডেফিনেটলি জিনিসটা আর কি কাজ করবে না। বাট আমি যতজনরে দেখছি F1 বা F2 হিউজ অ্যামাউন্টে দেখছি যে 221G নিয়ে বের হইছে। আবার কিছু কিছু জনরে দেখছি যে কনগ্রাচুলেশনের লিফলেটও দিয়েছে। সো
আমার কাছে এটা ঢোকার পর লাগছে যে এগুলো সব হচ্ছে গুজব, যে ভিসা দিচ্ছে না বা ভিসা হচ্ছে না। দ্য থিং ইজ, হয়তো উনি ভিসা পায় নাই দেখে ওনার মনে হয়েছে যে ভিসা হইতেছে না এখন। বাট আমার কাছে মনে হয়েছে যারা আর্লি অ্যাপ্লাই করছে মোটামুটি F1 নিয়ে, সবাই ভিসা পাইছে। আমি মানে ওদের ওদের অনেক পোস্ট দেয় ইউএস এম্বাসি, দেখবেন যে অ্যাপ্লিকেন্টরা যাতে স্টুডেন্ট ভিসার জন্য একটু আর্লি অ্যাপ্লাই করে। আমি যদিও হচ্ছে ফলে ছিলাম, বাট হচ্ছে নেক্সট স্প্রিং এ হচ্ছে ডিফার করা লাগছে, যেহেতু রিভিউ স্লট ম্যানেজ করতে পারতেছিলাম না। বাট আমি শুরু থেকে এটা নিয়ে ভয় পাইতেছিলাম যে এটা কি প্লাস পয়েন্ট হবে, যে আমি কি এটা কোনোভাবে আমাকে হেল্প করবে যে আমি আগে আর্লি ইন্টারভিউ দিতেছি, নাকি হচ্ছে এটা আবার ব্যাকবাইট করবে। বাট ইন্টারভিউর দিন যে বুঝছি যে এটা আসলে একটা বেস্ট ডিসিশন ছিল, যে একটু আর্লি আর্লি ইন্টারভিউটা দিয়ে দেওয়া। ইন দ্যাট কেস যদি আপনি রিফিউজড হন, তাহলেও দেখা যাবে যে আপনার একটা চান্স নিতে পারবেন এই সেম সেমিস্টারেই। আর আমার মনে হয়েছে যে ভিউ ভিও টু ভিও হচ্ছে আনসার গুলা একটু ম্যাটার করে। ধরেন কিছু কিছু জন দেখছি আমি যে অনেক, ওই স্পেশালি কাউন্টার 10 আর 11 দেখছি যে ওনারা একটু লং আনসার এক্সপেক্ট করতেছিল। আর যেখানে হচ্ছে কাউন্টার 10 আর 8 হচ্ছে একদম শর্ট শর্ট আনসার, মানে একদম টু দা পয়েন্টের আনসার গুলো চাচ্ছিল ওনারা। সো আপনাকে ওইটা যা ফিগার আউট করে নিতে হবে যে আপনি লং আনসার দিবেন নাকি উনি কেমন এক্সপেক্ট করতেছে। এখন উনি, আপনি যা দেখবেন যে উনি একদম শর্ট আনসার এক্সপেক্ট করতেছে, যে পয়েন্টে আনসার গুলো চাইতেছে, উনি আপনার ওনার এক্সপ্রেশন দেখলে আপনি বুঝবেন। ওখানে যদি আপনি লং আনসার দিতে যান, এটা হয়তো বা আপনাকে ব্যাকবাইট করবে না, বাট না দেওয়া ভালো। এটা আমার ওপিনিয়ন, একদম পার্সোনাল। আমি যেগুলো দেখছি যে উনি যতটা জিজ্ঞেস করতেছে এর বাইরে আসলে না বলাই বেটার। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমি কাউন্টার 8 যখন ছিলাম, মানে আমার ভিউ হচ্ছিল ছিল হচ্ছে ওই কার্লি হেয়ারের মানে মহিলাটা, উনি হচ্ছে যে গ্লাস পরে থাকেন। তো ওনার ব্যাপারে আমি অনেক এক্সপিরিয়েন্স পরে ইন্টারভিউ দিয়ে আসার পর পড়ছি যে খুবই রুড, বা উনি মানে খুব একটা অ্যাপ্রুভ করে না, বা ওনার মন মতো না হলে অ্যাপ্রুভ করে না। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স পরে আইসা পড়ছি। বাট আমার কাছে মনে হয়েছে যে উনি হচ্ছে ইন্টারভিউ টাইমে আমাকে উল্টা হেল্প করছে, যে একটু কমফোর্ট করার জন্য। মানে বুঝতেছিল যে নার্ভাস বা সামহাউ মানে কোনোভাবে ফ্রিজ হয়ে গেছে, উনি অনেকটা কমফোর্ট দিয়ে, নিজে নিজে কমফোর্ট দিয়ে জিনিসটাকে ইজি করার ট্রাই করতেছিল। মানে আমি হেল্পফুল পাইছি ওনাকে টোটালি। এন্ড কাউন্টার 10 যে আমার সাথে ওই যে ভাইটা বেঞ্চে বসেছিল, উনি কাউন্টার 10 গেছে, ওনাকে আমি দেখলাম যে 221G নিয়ে বের হয়ে যেতেছে, ওনাকে জাস্ট এক দুইটা প্রশ্ন করছে, এন্ড দেন হচ্ছে 221G দিয়ে দিছে। তো উনি বের হয়ে যাইতেছিলেন, তখন আমি আর কি একদম আমার ইন্টারভিউ কলটা আসছে। আর বডি ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আপনি কিভাবে ওনাকে ট্রিট করতেছেন, এটা হচ্ছে ম্যাটার করে। কারণ আমরা গিয়ে হচ্ছে আমার মানে আমার মনে হয়েছে আমরা একদম হচ্ছে রোবোটিকলি গ্রিট করি, যে কোনো হাসি নাই, যে গুড আফটারনুন, গুড মর্নিং, এগুলো ডিরেক্ট একদম বলি। বাট আমার ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করছে আমার মনে হয়। আমি গিয়ে একদম ক্যাজুয়াল, একদম হাই হ্যালো টাইপের গ্রিট টিট করে দেন হচ্ছে একটু ফর্মাল ওয়েতে ঢুকছি। মানে জিনিসটাকে একদম ওই আমরা স্কুলে থাকতে ডায়লগ করতাম না, ওই রকম রাখার ট্রাই করছে, একটা কনভারসেশনের মতো। এখন ওইটাকে ইন্টারভিউ যদি আরো মাথায় নিয়ে থাকতাম, তাহলে আমার মনে হইতো যে আহ, আরো বেশি সিরিয়াস হয়ে যেতাম আমি, আর জিনিসগুলা ভুলগুলো আরো বেশি বেশি হইতো। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেক ভিডিও টিডিও দেখতাম যে এই ভিসা অফিসারদের বা এই যারা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পটে ভিসা পাইছে ওনাদের। সো একটা জিনিস খুব বেশি হচ্ছে নার্ভে হচ্ছে অ্যাটাক করে, সেটা হচ্ছে সামনে কেউ যদি ভিসা হচ্ছে রিজেক্ট খায়। তো আমি নিজের মাথার মাঝখানে একটা জিনিস বিল্ড করে নিয়ে গেছিলাম যে আমার সামনে হয়তো বা ভিসা পাই নাই, যে হয়তো বা উনি কোয়ালিফাইড না, বা হচ্ছে সামহাউ ওনার অ্যান্সার ভিউ স্যাটিসফাইড না, এরকম না নিয়ে ডিরেক্ট আমি হচ্ছে সাজে নিয়ে গেছিলাম হয়তো উনি উনি কি বলে উসামা বিন লাদেন, এই জন্য ওনার ভিসা হয় নাই, আমারটা হবে, কারণ হচ্ছে আমি জেনুইন অ্যাপ্লিকেন্ট। সো এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে গিয়েছিলাম, যাতে মানে আমি একটু চিল থাকতে পারি। জাস্ট মানে পার্সোনাল ইয়ের জন্য নিয়ে গেছিলাম। আর এটা আমার মনে হয়েছে যে অনেকটা হেল্প করছে, কারণ আমার সামনে সবার ভিসা রিভিউ হওয়ার পরও আমি একটু নার্ভাস লাগে নাই, বাট হচ্ছে এই কথা বলার টাইমে জাস্ট হচ্ছে একটু ফ্রিজ হয়ে গেছিলাম 3-4 সেকেন্ডের মতো। তো এই হচ্ছে জিনিসগুলা। আর আম, আমার মনে হয়েছে যে মেইন জিনিসটা হচ্ছে এটা একটা টোটালি গুজব, যে আপনি যদি জেনুইন ক্যান্ডিডেট হন, বা হচ্ছে আপনি আপনার জিনিসগুলা ভালো করে জানেন, নট লাইক আপনাকে একদম গিয়ে হচ্ছে অ্যাকুরেট আপনি যেমন অ্যান্সার গুলো প্রিপেয়ার করছেন ওইরকম ভাবে বলতে হবে।
বাট হচ্ছে আপনি আপনার মানে যে প্রশ্নগুলো উনি করতেছেন ওইগুলো হচ্ছে আপনি আপনার ওয়েতে কনফিডেন্টলি আনসার করতে পারতেছেন, তাইলেই হবে। আহ জিনিসগুলো তখনই আপনি কনফিডেন্ট সাউন্ড করবে নিজে থেকে আর কি, অটোমেটিকলি সাউন্ড করবে যখন আপনি মানে এই জিনিসগুলো নিজে থেকে খুব ভালোভাবে জানবেন। ধরেন একটা ইউনিভার্সিটি সম্পর্কে আপনি খুব ভালো মানে গুগল থেকে ইনফরমেশন বের করলেন, আর আপনি হচ্ছে নিজে থেকে নিজের প্যাশন ওয়াইজ হচ্ছে ইউনিভার্সিটি ঘেটে বের করলেন, দুটোর মাঝখানে তো ডেফিনেটলি একটা মানে ডিফারেন্স থাকবেই। সো এটা হচ্ছে হেল্প করে আপনি যদি একটু আনসার গুলো নিজের মতো করে পার্সোনালাইজ করে নিয়ে যান, বা জিনিসটা আপনাকে যে জিনিসগুলো আস্ক করতে সেগুলো যদি নিজের মতো করে আনসার করতে পারেন, আহ, ভালোভাবে জেনে, শর্ট অর লং যেটাই হোক যেমনি উনি চান, তো এই জিনিসটা অটোমেটিকলি কনফিডেন্ট সাউন্ড করবে। আ- আর আমার মনে হয়েছে যে ওনারা হচ্ছে স্পেশালি আমেরিকানরা তো সবাই হচ্ছে একটু বেশি হেল্পফুল। যদি আপনি একটু ভালোভাবে গ্রিট করতে পারেন বা ওনাকে একটু হ্যাপি করাইতে পারেন এই রেগুলার হচ্ছে সব রোবোটিক আনসারের মাঝখানে, তাইলে হচ্ছে ভিসা হয়ে যাবে। তো এই তো ভাই, টোটালি আমার হচ্ছে জার্নি প্রায় 2 বছরের মতো, এন্ড হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে সিয়াম ভাই, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই এটার সাথে, সেটা হচ্ছে আপনার হুম। সাথে আমার আপনার ভিসা ইন্টারভিউ দিয়ে আসার পর যখন 221G পাইছেন, তো এরপর আমি যখন আপনার সাথে কথা হয়েছে, আপনি নর্মালি একটা কথা বলছেন যে ভাই ভিসা হচ্ছে আমাদের তা না। ভিসা যেমন হচ্ছে সেটার ব্যাপারটা তুমি তখন ওইটাই বুঝা যে ভাই, আপনাকে যখন বলেন যে অ্যাকচুয়ালি ন্যাচারাল ওয়েতে কথা বলার, আমি বসে বসে কতক্ষণ দেখলাম ঠিক এক্স্যাক্টলি যারা নিজের মতো করে খুব ন্যাচারাল ওয়েতে ইন্টারভিউ দিতে আসছে সেই হিসাব করে যারা অ্যান্সার দিছে তারা সে কয়জনই মিস করছে, কিন্তু যারা ইন্টারভিউ দিতেছিল জাস্ট লাইক মানে ওয়ান টু ওয়ান টেবিলে বসা জাস্ট চ্যাট করা বা কথা বলা, যেরকম খুব ন্যাচারাল ওয়েতে যে বিষয় বিষয়ে কোশ্চেন করতেছে সে জাস্ট নিজের মতো করে রিপ্লাই দিচ্ছে, কোনো ধরনের প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার মতো না, ওরাই ভিসা পাচ্ছে। তুমি আমাকে এটা বলছো, এটা আমার স্টিল খেয়াল আছে। তো এই জিনিসটাই আমি জাস্ট এক্স্যাক্টলি অ্যাড ভাই, করলাম। জিনিসটা এরকমই। আসলে অনেকটা টাইম হয়ে গেছে তো, মানে হ্যাঁ প্রায় হ্যাঁ, আমি 1 মাসের বুঝতে কথা পারছি। হয়ে হ্যাঁ গেছে, তুমি আমি তাই, অনেকটা ই হ্যাঁ করে গেছি। হ্যাঁ, তুমি আমাকে ওই জিনিস এই কথাটা বলছো যে ভাই আমি যেটা বুঝলাম যে একদম সেম এই জিনিসটাই হয়েছে। তো তখন তো আমরা তো তোমাকে অলওয়েজ বলছি যে অ্যাকচুয়ালি ন্যাচারাল ওয়েতে যখন ইয়ে করবো, কারণ ওরা কিন্তু দেখো ওরা অলওয়েজ ভিসা ইন্টারভিউটা বলে না, ওরা বলে যে ওই যে কি বলে যে ওদের সাথে দেখা করা বা সাক্ষাৎকার হ্যাঁ, যেভাবে করবো, ওরা ঠিক এই জিনিসটা এইভাবে করেই চিন্তা করে, ওরা ঠিক এক্স্যাক্টলি তেমন ভাই। একটা ভাবে চিন্তা মানে করে না। ইন্টারভিউ নামটা থেকে একটা অটোমেটিকলি একটা ফর্মাল জিনিস কিন্তু মাথায় চলে আসে। আমার মনে হয় এই জিনিসটা না আসাই ভালো, যে নর্মাল একটা চ্যাট করতে চাইতেছে, একটু আড্ডা দিতে চাইতেছে, এরকম থাকলে জিনিসটা হচ্ছে আমার মনে হয় মানে একটু বেশি ভালো ভালো হয়। আর এই যারা হচ্ছে আমি দেখতেছি যে মোটামুটি দেখছি ওই দিন যে ভিসা পাইছে সবাই দেখছে যে ওরা একটু কনভারসেশন চালাইতেছে জাস্ট ওই মানে ওই টোনটা নাই যে আমি খুব প্রিপেয়ার হয়ে আসছি, আমাকে যাই জিজ্ঞেস করবো আমি একদম কনফিডেন্টলি মানে অ্যান্সার করবো, আমি সবকিছু একদম মুখস্থ করে আসছে, এরকম টোনটা নাই। হুম। আচ্ছা যাই হোক, একটা কোশ্চেন পাইছি, তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ভাইয়া ভিসা পাইছে, সিএম ভাই ভিসা পাইছে, তো উনি ওনার একটু সিকিউরিটি কনসার্নের জন্য হয়তো ইউনিভার্সিটির ব্যাপারটা শেয়ার করতে যাচ্ছে না। বাট সিএম তুমি এমনি জাস্ট তোমার প্রোফাইলটুকু শেয়ার করতে পারো একটু সবার জন্য, আহ তোমার প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলটা শেয়ার করা যায়। আমি হচ্ছে এসিটি দিয়েছিলাম। সো এসিটি স্কোরটা আমি শেয়ার করতে পারতেছি না, আমি সরি। সো এসিটি দিয়েছিলাম টোটাল 2 বার। দেন হচ্ছে আমি যেহেতু অনেক আগে থেকেই আমার মানে ছিল, প্ল্যান ছিল যে আমি ইউএসএ তে পড়তে যাব। মানে আমার দেখা গেছে যে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল বা নেটওয়ার্কিং টোটালটাই এই সাইডে ছিল। সো সবাই ওইদিকেই গেছে আলটিমেটলি। সো আমি ছোট থেকেই হচ্ছে ওই এটার জন্য ইসিএ বিল্ড করা ট্রাই করতেছিলাম। মানে আমার প্যাশনই ছিল হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা, লাইক আমি স্কাউটিং করছি, দেন অলিম্পিয়াড গুলা করছি। সো ওইখানে আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। সো দেন আর বাকি যেগুলা আছে একদম সবার মধ্যে নর্মাল, আলাদাভাবে বলার কিছু নাই। আমার মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে স্পেশালি আমাকে একটু ভালো দিছে, কি বলে এটাকে, অ্যাডভান্টেজ দিছে। এন্ড ডেফিনেটলি হচ্ছে ওই যেহেতু আমি লিবারেল আর্ট কলেজে যাচ্ছি, সো রিকমেন্ডেশন লেটার গুলা হচ্ছে আমার টিচাররা লিখে দিয়েছিলেন। সো ওইগুলা আমাকে অনেক অনেক ভালো একটা
মানে দিছে, হেল্প করছে স্কলারশিপ গুলা পাইতে। দেন হচ্ছে এসেটা অ্যাক্টিভিটি সেকশন গুলা কমেন্ট আপে। তো টোটাল টোটাল টোটালি যদি বলি, মানে আমার আমি আমার অনেক টাইম নিয়ে হচ্ছে আমার প্রোফাইলটা বিল্ড আপ করছি আর কি। আচ্ছা আচ্ছা, তোমার স্কলারশিপটা কিরকম ছিল যদি শেয়ার করতে পারো, মানে কিরকম হ্যাঁ, পার্সেন্টেজ ছিল? আমার মানে অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট সহ আমার হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে 95 or 6% মতো একটা স্কলারশিপ ছিল, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ আরো তিনটা স্কলারশিপ ছিল টোটাল। আর প্রায় $57,000 স্কলারশিপ ছিল। মানে একদম প্রতি বছর 57 করেছিল, তো 4 বছরের জন্য। Okay, আচ্ছা যাই হোক, আর লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, মানে তুমি কতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো এই জার্নিতে, সেটা একটু শেয়ার করো। হ্যাঁ, আমি আমি আসলে মানে আমি এই বছর আসলে ওইরকম অ্যাপ্লাই করিনি। আমি যেহেতু গত বছরের মানে জন্য প্রিপারেশন নিয়েছিলাম টোটালি, তো গত বছর আমি প্রায় 30-35টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। সো ওইখান থেকেই হচ্ছে মানে আমি অনেকগুলোতে অ্যাকসেপ্টেন্স পাইছিলাম, বাট হচ্ছে এই বছর হচ্ছে আমি মনে হয় 16-17টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম। আর ওইখান থেকে হচ্ছে প্রায় 10-11টা বা 12টার মতো হচ্ছে আমি অ্যাকসেপ্টেন্স পাইছিলাম। মানে টোটালি আমি বলতে গেলে এই বছর আমি টোটালি এতটা এফোর্ট দিই নাই। আমি হচ্ছে টোটালি এফোর্টটা হচ্ছে গত বছর দিয়েছিলাম, বাট এই হুম, বছর হুম। হচ্ছে আম, ওই যেটুকু আর কি হয়ে গেছে অটোমেটিকলি। স্কলারশিপ হ্যাঁ, কেমনে হ্যাঁ, হয়েছে আমি জানি না, আল্লাহ জানে ভালো। বাট এফোর্টটা আমি গত বছরের তুলনায় খুব কম কম দিছি আর কি এই বছর। হ্যাঁ, যেহেতু একটা আইডেন্টি মোটামুটি তুমি শিওর করে ফেলছো, যার কারণে হয়তো আরো ওইভাবে দেখানি। যাই হোক, ধন্যবাদ হ্যালো সিয়াম তোমাকে। আসসালামু আমি একটু শেয়ার করি, আরেকটা কথা একটু শেয়ার করি। জিনিসটা হচ্ছে আমি 1-to-1 রিসার্চ সেশন আমার লাগবে, এটা আমি নিজে থেকে বুঝতেছিলাম যেমন, তেমন হচ্ছে ইন্টারভিউ মানে আমি তো একদম টোটাল প্রসেসটা একদম বলছি শুরু থেকে যে কিভাবে আমি অ্যাড হইলাম বা কেমনে কি। বাট আমার মনে হয়েছে যে ভাইদের সাথে ইন্টারভিউর মক গুলা দেওয়ায় আমার হেল্প হয়েছে হচ্ছে কয়েকটা জায়গায়, যেগুলো হচ্ছে লাইক আমি হচ্ছে খুব বেশি হয়ে যাচ্ছিলাম যে আননোন কোনো ভয়েস শুনলে আমি আরো বেশি মানে হয়ে যাচ্ছিলাম, কি বলে এটাকে, ফ্রিজ হয়ে যাইতেছিলাম, বা হচ্ছে আম, ভয় লাগতেছিল আমার যে একটা হুট করে একটা আননোন ভয়েস আসলো এন্ড হচ্ছে আমি মানে আনসার গুলো করতে পারতেছিলাম না। সো যেহেতু সাইফ ভাই, আরিয়ান ভাই, নোমান ভাই তিনজনের সাথে আমি ইন্টারভিউ গুলা দিছি, সো আমি অনেকটা কমফোর্টেবল হয়ে গেছিলাম যে যেই প্রশ্ন করুক বা যে কোনো কেউ হোক, আমি জিনিসগুলা খুব কনফিডেন্টলি আনসার গুলো দিতে পারবো। এন্ড হচ্ছে উম, ভাইরা তো হচ্ছে ওই ফ্রি মক গুলাতে যেমন করেন যে আমি কি ইন্টারভিউ দিলাম ওটাতে একটা ফিডব্যাক দেন। সো ওইরকম ভাবে প্রতিগুলা মক শেষে যে ফিডব্যাক গুলো দিচ্ছিলেন ওইগুলা নিয়ে যখন আমি কাজ করতেছিলাম তখন মনে হইতেছিল যে আমি শুরুতে যে কনফিডেন্ট পাচ্ছিলাম না নিজে নিজে প্রিপারেশন নেওয়ার সময়, ওই কনফিডেন্ট গুলো আমি এখন পাচ্ছি। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলা উম, আহ, আমাকে হেল্প করতেছে ঠিক করার পর। এন্ড ভাইদের হচ্ছে সাপোর্ট বলতে টোটালি হচ্ছে একটা হেল্পফুল একদম ভাই ব্রাদারদের মতো একটা এনভায়রনমেন্ট হয়ে গেছিল। তো আম, এটাও অনেকটা হেল্প করছে আমার মনে হয়। ওকে সিয়াম, ধন্যবাদ তোমাকে আমাদের এই সেশনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো তোমার কাছে জাস্ট হচ্ছে আমাদের এই যে প্ল্যাটফর্ম থেকে একটাই মানে অনুরোধ, সেটা হচ্ছে যে ধরো তুমি ইউএসএ যাওয়ার পরে ট্রাই করবা যতটুকু পারো। কারণ তুমি যখন পড়াশোনার প্রসেসে থাকবা, তুমি হয়তো অত সময় দিতে পারবে না, বাট যখনই সময় পাও যেভাবে পাও ট্রাই করো, যদি পারো যে এই যে কিছু ইনফরমেশন দিয়ে, যেটা তুমি হয়তো ওখানে থাকতে আছে ইনশাল্লাহ না ভাই, যে আমি অবশ্যই বাংলাদেশে অবশ্যই থাকলাম। অবশ্যই ভাই। হ্যাঁ, আমাদের যেমন তিনজন অ্যাডমিনের যেরকম কারেন্ট অ্যাডমিন যারা আছে, তিনজনে দেখা যাচ্ছে কি এখন বর্তমানে ইউএস এম্বাসি কি করতেছে না করতেছে কিছু হলে আইডিয়া পাচ্ছি, বেশি তো পাচ্ছেন, কিছু হলেও পাচ্ছি। হ্যাঁ, সেটা সিক্রেটলি বলো যেভাবে হোক নিতে পারতেছি। আর যখন তুমি ওখানে থাকবা তখন তুমি ওখানের প্ল্যাটফর্মটা বুঝবা, ওখানের এনভায়রনমেন্টটা বুঝবা, ওখানের নিউজটা আমাদের চেয়ে বেশি জানবা। তো ওইভাবে যেভাবে হেল্প করা যায় করবা। আর অবশ্যই ট্রাই করবা বাংলাদেশি ভাই বোনদের যেভাবে হেল্প করা যায়। হ্যাঁ, তুমি তোমার দিক থেকে অলওয়েজ অবশ্যই আমি এটা এখন বলি যে নিজেকে সেফ রাখা, যতটুকু হেল্প করা যায় ইটস মানে ক্যারি করাই বেটার।
তো এই হচ্ছে বিষয়। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবো, আমরাও তোমার জন্য দোয়া করি। পড়াশোনা করো, তোমার বাবা মার স্বপ্ন ফুলফিল করো। এই থ্যাংক ইউ ভাইয়া, সবাই দয়া করবেন। ইনশাল্লাহ আমি মানে ট্রাই করবো, যেহেতু আমি হেল্প গুলা হচ্ছে সবসময় আমি হেল্প গুলা পাইছি। মানে দেখা যাচ্ছে আমি র্যান্ডম মানুষজন থেকেই অনেক প্রচুর হেল্প পাইতাম। মানে আমি নক করতাম যে ভাই সিমিলার ইস্যু দেখা যাচ্ছে আমারও, তো আমি কি করব। সো এই জিনিসটা কতটা হেল্প করে আমার 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 জন্য কতটা হেল্প করছে, এটা আমি মানে খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি ইনশাল্লাহ সবসময় ট্রাই করবো হেল্প করার জন্য সবাইকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। আমি